নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা কি নিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্যই জেনে যাবেন, শুধু দেখতে থাকুন। মোদি জমানায় পদ্ম সম্মান এবং গেরুয়া রাজনীতি। আপনারা দেখেছেন 2024-এর লোকসভা ভোট বুঝিয়ে দিয়েছে স্রেফ মোদি ম্যাজিকে ভরসা করে ম্যাচ জেতা যাবে না। বিভিন্ন দুর্বল রাজ্যে, মানে বিজেপি যেখানে দুর্বল সেই সব রাজ্যে মাটি শক্ত করতে বিজেপি তাই আঞ্চলিক আবেগকেও হাওয়া দিচ্ছে, পাশাপাশি সংঘের হিন্দুত্ব এজেন্ডা তো থাকছেই। সবচেয়ে মজার কথা কি জানেন? সবচেয়ে মজার কথা হলো হিন্দুত্বে ভরসা করার জন্য এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার নম্বর 2 অমিত শাহের বাগ্মিতার উপর নির্ভর করতে হতো। গেরুয়া শিবির মনে করছে সেই অস্ত্রে শান দিতে পুরস্কার বা সম্মানকেও এবার হাতিয়ার করতে হবে। নরেন্দ্র মোদী মসনদে বসার পর থেকেই দেখা যাচ্ছে যে ভারতরত্ন বা পদ্ম সম্মানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দুত্ববাদী নেতাদের নাম আসছে। 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসেই সেই সময়কার 2 প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীকে মার্গদর্শক বানিয়ে কার্যত ছেঁটে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই আদবানিকেই আবার 2024 সালে ভারতরত্ন এবং মুরলী মনোহর যোশীকে 2017 সালে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ভারতরত্ন পেয়েছিলেন মোদী ক্ষমতায় আসার পরে 2015 সালে। এ পর্যন্ত না হয় মেনেও নেওয়া যায়, কারণ বাজপেয়ী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, লালকৃষ্ণ আদবানি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং মুরলী মনোহর যোশী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ ছিলেন। কিন্তু চলতি বছরের তালিকায়, মানে 2025 সালের তালিকায় এমন বেশ কয়েকজনের নাম রয়েছে যাদের কাজের পরিচয় খুঁজতে গেলে আপনাকে উইকিপিডিয়ার সাহায্য নিতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের প্রত্যেকেরই যোগসূত্র রয়েছে একটা জায়গায়, আর সেটা হলো হিন্দুত্ব। দেখেছেন নিশ্চয়ই পদ্মপ্রাপকের তালিকায় এবার জলজল করছেন সাধ্বী ঋতুরম্ভা। কে তিনি? না 8-এর দশকের শেষ থেকে 9-এর দশকে রাম জন্মভূমি আন্দোলনে ফায়ার ব্র্যান্ড মহিলা নেত্রী হিসাবে যে দুজনের নাম উঠে এসেছিল, তার একজন হচ্ছেন উমা ভারতী আর দ্বিতীয়জন হচ্ছেন এই সাধ্বী ঋতুরম্ভা। উমা ভারতীর রাজনৈতিক কেরিয়ার নিশ্চিতভাবেই তরতর করে উঠেছিল, কিন্তু একটা সময় পর কালের নিয়মেই হারিয়ে গিয়েছেন সেই উমা ভারতী। এমনকি যে মধ্যপ্রদেশ তার কর্মভূমি ছিল, সেই রাজ্যেই বিগত বিধানসভা নির্বাচনে তারকা প্রচারের তালিকা থেকে পর্যন্ত উমা ভারতীকে ছেঁটে ফেলেছিল বিজেপি। রয়ে গিয়েছেন দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সাধ্বী ঋতুরম্ভা। গৈরিক বসনধারী ঋতুরম্ভা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ছুটে বেরিয়েছেন, যুব সমাজকে হিন্দুত্বের মোড়কে তৈরি করেছেন। তার গরম গরম মেঠো বক্তৃতা বাড়িয়ে দিয়েছে হিন্দুত্ব আবেগ। নামে সমাজসেবক, আসলে কিন্তু হিন্দুত্বের তিনি কট্টর প্রচারক। এহেন সাধ্বী ঋতুরম্ভাকে তাই পদ্ম সম্মানে ভূষিত করতে দেরি করেনি মোদী সরকার। তারপর চলতি বছরের পদ্ম তালিকায় নাম রয়েছে বাংলার কার্তিক মহারাজের। মুর্শিদাবাদের বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের এই মহারাজ বিগত লোকসভা নির্বাচনের সময়েই চর্চায় এসেছিলেন। গত লোকসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের নির্বাচনী সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের নাম করে বলেছিলেন, আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরীও বলেছেন, কেন্দ্রীয় সরকারের যদি এমন মানসিকতা হয় যে তাদের পার্টির নেতাকে পুরস্কার দেবে, তাহলে এর গুরুত্ব থাকবে না। যে কমিটি এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় তাদের উপরে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা হচ্ছে, ফলে গুরুত্ব থাকছে না। ঘটনাচক্রে দেখা গিয়েছিল নির্বাচনী প্রচারে এসে কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এখনো পর্যন্ত
যখন তার নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, প্রত্যাশিতভাবেই পাশে রয়েছে কিন্তু বিজেপি। কার্তিক মহারাজের পাশে রয়েছে বিজেপি। তারা বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল বিরোধিতা বা উগ্র হিন্দুত্ব প্রচারের জন্য নয়, বরং কার্তিক মহারাজ এই সম্মান পেয়েছেন সমাজ সেবার জন্য। পদ্মপ্রাপক হিসেবে নাম রয়েছে আইনজীবী CS বৈদ্যনাথনেরও। কে তিনি? অযোধ্যায় রাম জন্মভূমি মামলায় রামলালা বিরাজমানের হয়ে সওয়াল করেছিলেন এই আইনজীবী। রাম মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরাকেও এবার পদ্মভূষণ দেয়া হয়েছে। অযোধ্যা রিভিজিটেড গ্রন্থের লেখক কিশোর কুনালও চলতি বছরের পদ্মশ্রী প্রাপকের তালিকায়। মানে হিন্দুত্ব বিজেপির একদম ট্রেডমার্ক রাজনীতি, মানে হিন্দুত্ব হচ্ছে বিজেপির একদম ট্রেডমার্ক রাজনীতি। কিন্তু স্রেফ এই হাওয়ায় ভর করে ভারতের বিভিন্ন রাজ্যে মাটি শক্ত করতে পারছে না বিজেপি। বিশেষ করে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে জমি খুঁজে পাচ্ছে না গেরুয়া বাহিনী। দক্ষিণের 5টা রাজ্য কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এর মধ্যে একমাত্র কর্ণাটকে বিজেপির প্রভাব রয়েছে বলা যায়। অনেক চেষ্টা করেও এবার অন্ধ্রপ্রদেশে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া বাহিনী। একই অবস্থা তামিলনাড়ু, কেরল এবং তেলেঙ্গানাতেও। প্রায় নিয়ম করে দক্ষিণে সফর করেন নরেন্দ্র মোদী, কিন্তু সেটাও বিজেপিকে ডিভিডেন্ড দিচ্ছে এমনটা মোটেও নয়। সেই কারণেই বিজেপির পুরস্কার সম্মান রাজনীতি, পদ্ম সম্মান রাজনীতি। চলতি বছর পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, তার মধ্যে দক্ষিণের রয়েছেন 3 জন। পদ্মভূষণের 19 জনের মধ্যে দক্ষিণ থেকে রয়েছেন 8 জন। এর সঙ্গে যোগ করতে হবে বিহার, উত্তরপ্রদেশ, অসম এবং গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যকে। বিগত বছরেও মানে 2024 সালেও একই চিত্র আমরা দেখেছি, একই চিত্র দেখা গিয়েছিল। আসলে বিজেপি মানেই উত্তরের দল, এমন একটা ধারণা তো রয়েইছে। সুতরাং পুরস্কার রাজনীতিতে সেই মিথ, সেই ধারণাটা ভাঙারই চেষ্টা চলছে বিজেপির তরফ থেকে, চেষ্টা চালাচ্ছে বিজেপি। পূর্ব ভারতের 3টে রাজ্য বাংলা, বিহার এবং ওড়িশা। গত বছর বিহারের নেতা কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার মাধ্যমে নিজেদের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছে বিজেপি। এবারও পদ্মবিভূষণের তালিকায় রয়েছেন প্রয়াত শিল্পী সারদা সিনহা, আর প্রয়াত নেতা সুশীল মোদীকে দেওয়া হয়েছে মরণোত্তর পদ্মভূষণ। বিজেপির গাঁট হচ্ছে বাংলা। এই রাজ্যের প্রতিটা ভোটেই দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক একটা শক্তপোক্ত দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিহত হয়েছে মোদী ঢেউ। বাংলায় একটাও উল্লেখযোগ্য মুখ খুঁজে পায়নি বিজেপি। তাই পুরস্কার রাজনীতি চলছেই, যদি কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খুঁজে পাওয়া যায়। 2019 সালে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল প্রণব মুখোপাধ্যায়কে। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গত বছরই পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে দেওয়া হয়েছে। অভিনেতা মিঠুনের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলেও বলা যায়, বিজেপি যোগ না থাকলে মানে তিনি বিজেপি না করলে এত দ্রুত তিনি ওই সব পুরস্কার আদৌ পেতেন না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন সঞ্জয় বারু। বার্নিশিং দ্য ফাদ্দাস বইয়ে তিনি লিখেছেন, যারা ন্যাশনাল আইকন হিসাবে চিহ্নিত হতে পারেন একমাত্র তাঁদেরই কিন্তু এই সম্মানের জন্য মনোনীত করা উচিত। পদ্মে লবিবাজি দেখে মনমোহন সিংও আশাহত হয়েছিলেন। পদ্ম সম্মান নিয়ে বিতর্ক আগেও হয়েছে। ইউপিএ বা পূর্বতন কংগ্রেস জমানায় বহু ব্যক্তির নাম নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে সেটা সমালোচনাই। কিন্তু মোদি ক্ষমতায় আসার পরে এই সম্মানকে একেবারে দলীয় ভিত্তি প্রসারের কাজে লাগানো হয়েছে। যে সম্মান দেশের প্রথিতযশা ব্যক্তিদের দেওয়ার কথা, সেটাই এখন রাজনীতির ঘুঁটিতে পরিণত হয়েছে। 2019 সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে প্রথমবার নির্বাচনী ইস্তেহারে বিজেপি সরাসরি ঘোষণা করেছিল, জিতলে ভারতরত্ন দেয়া হবে সাভারকার, জ্যোতিবা এবং সাবিত্রী ফুলেকে। ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথমবার কোনো দল এইভাবে সম্মানকে, কোটানকোট সম্মানকে ভোট রাজনীতিতে মিশিয়ে দিয়েছে। 2 পূর্বতন প্রধানমন্ত্রী নরসিংহ রাও
এবং চৌধুরী চরণ সিংকেও ভারতরত্ন দেওয়ার ক্ষেত্রেও একই রাজনীতির খেলা খেলেছে বিজেপি। ঠিক ভোটের আগে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক ভোট সংহত করতে এবং সমাজবাদী পার্টির হাত থেকে রাষ্ট্রীয় লোকদলকে ভাঙিয়ে আনতে চৌধুরী চরণ সিংকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। দক্ষিণের দুই রাজ্য বিশেষত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোটের ভিত্তি বাড়াতে বিগত লোকসভা ভোটের আগে ভারতরত্ন দেয়া হয়েছিল নরসিমা রাও এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনকে। মদন মোহন মালব্য, নানাজি দেশমুখের মতো হিন্দুত্ববাদী নেতাকেও দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল এই সময়। বার্তা স্পষ্ট, উগ্র হিন্দুত্ববাদের আদি রাস্তা থেকে তার মানে সরে আসছেন না নরেন্দ্র মোদী। আপনারা হয়তো ইউপিএ জমানার কথা বলবেন, কিন্তু ইউপিএ জমানায় বেশিরভাগ ক্ষেত্রেই ভারতরত্ন দেয়া হয়েছিল অরাজনৈতিক ব্যক্তিত্বকে, কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর অত্যন্ত সুচারুভাবে রাজনৈতিক ব্যক্তিত্বকেই বেছে নিয়েছেন পদ্ম সম্মান শুধুমাত্র হিন্দুত্ব রাজনীতির সঙ্গে জড়িত তাদেরই দেয়া হচ্ছে। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, আড়ালে থেকে যাওয়া খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন এবং কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।